বাবা, এত অল্প সময়ে বউয়ের প্রতি এত টান! ভাবা যায়। আমি তো অযথাই মেয়ের দোষ দিচ্ছিলাম। আসল সমস্যা দেখি তোর মাঝে আছে। সীমা বেগমের খোঁটামূলক কথার পরেও ভাবলেশহীন রয় স্বপ্নীল, বরং তার ঠোঁটের কোণে এক শুষ্ক বাঁকা হাসির দেখা পাওয়া যায়। হুম, ভুল বললে। সমস্যা আমার বা রাহিতা কারো মাঝেই না। আসল সমস্যাটা কার মধ্যে জানো? তোমার মধ্যে। নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে আমরাও আমাদের পরিস্থিতি দুটোই স্বাভাবিক লাগছে তোমার কাছে খালামণি। খুব তো নিজেরও বউয়ের সাফাই গাইছিস, তো কবে থেকে হলো এত পরিবর্তন? আমি সত্যিটা বলেছি জাস্ট। এটাকে এখন তুমি যদি সাফাই গাওয়া মনে করো তবে আমার কিছু বলার নেই। আর রইল কথা পরিবর্তনের, বিয়ে যখন করেছি তখন আমার বউয়ের সম্মান রক্ষার দায়িত্বটাও আমারই, তাই না? রাহিতাকে কেউ ভালো মন্দ বলবে এটা আমি সহ্য করব না। ও অনেক ভালো একটা মেয়ে খালামণি, আমার বউ বলে বলছি না। কদিন ওর সাথে মিশে দেখো, তুমি নিজেও তোমার মতবাদ বদলাতে বাধ্য হবে। স্বপ্নীলের কণ্ঠস্বর অনড়, বিন্দুমাত্র কাঁপছে না গলা। ওর ভেতর ও বাহিরের স্বচ্ছতা ওর কথা আচরণে অত্যন্ত স্পষ্ট। এমনকি স্বপ্নীলের এমন স্ততফূর্ত আচরণে সীমা বেগমের পাশাপাশি বিস্মিত হয়েছে রাহিতা নিজেও। ঠোঁটের কোণে ভেসে উঠল এক দীর্ঘ প্রতীক্ষিত হাসি। তৃপ্তির হাসি ফুটে উঠল স্বপ্নীলের মায়ের মুখেও। এতক্ষণে সীমা বেগম আরো কিছু বলবেন, এতক্ষণে সবার চিল্লানোর আওয়াজে ড্রয়িং রুমে বসে পড়েন স্বপ্নীলের নানি। তাকে দেখে থেমে গেলেন সীমা বেগম। সবার দিক চেয়ে স্বপ্নীলের নানি বলে উঠল, এই কি শুরু করছিস তোরা এই রাতের বেলা? এতগুলা মানুষ থাকতেও কিসের ঝগড়া লাগে? তোরা থামাতে পারিস না? এই রাকিব, বাকিদের কথা না হয় বাদই দিলাম, তুইও কি দেখতে বসেছিলি? স্বপ্নীলের ছোট মামাকে উদ্দেশ্য করে বললেন তিনি। বিনিময়ে ছোট মামা মাথা চুলকে বললেন, ছেলের কথা শুনে এবার সীমা বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন স্বপ্নীলের নানি। এবার চাচির সামনে ধরা পড়ে যাওয়ায় খানিকটা বিব্রত বোধ করেন সীমা বেগম। সেদিক লক্ষ্য করে স্বপ্নীলের নানি শীতল কণ্ঠে বললেন, এগুলো কি সীমা? বিয়ে খেতে আসছিস, ভালো করে বিয়ে খা, মজা কর। কেন পুরনো কথা মনে করে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছিস মা? এবার চাচির কথা শুনে আর কিছু বললেন না সীমা বেগম। নীরবে প্রস্থান করেন ড্রয়িং রুম থেকে। এদিকে এত কিছু শেষ যেন হাঁফ ছেড়ে বাঁচে রাহিতা। এতক্ষণ দম বন্ধ অনুভব হচ্ছিল তার। সম্পর্কের তিক্ততা এমন এক জিনিস যা কখনো কারো কাম্য নয়। সম্পর্ক টক ঝাল মিষ্টি থাকলেই মানায়, তেতো নয়। এত কিছু চোখের সামনে ঘটতে দেখে সবকিছু শুনে ভার হয়ে আসে সরল রাহিতার মন। সেও চুপচাপ চলে আসে নিজের রুমে। বেশ কিছুক্ষণ অতিক্রম হয়। অতঃপর স্বপ্নীল আসে, খট করে দরজা লাগিয়ে দিয়ে নিষ্পলক চেয়ে রয় বিছানায় বসে থাকা রাহিতার দিকে। এগিয়ে এসে রুমে থাকা একটা চেয়ার টেনে রাহিতার পাশে বসে অত্যন্ত শান্ত গলায় রাহিতার চোখের দিক চেয়ে বলে, কিছু জরুরি কথা আছে তোমার সাথে। রাহিতার সামনে চেয়ারে গম্ভীর মুখে বসে আছে স্বপ্নীল। তার দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাহিতা, যেন ওর এমন মুখভঙ্গি দেখে বোঝার চেষ্টা করছে সে কি এমন জরুরি কথা বলতে চাইছে। তবে রাহিতাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বপ্নীল নিজে থেকেই কথা বলা শুরু করলো। আমি আসার আগে খালামণি কি কি বলেছে তোমায়? চমকে গেল রাহিতা। স্বপ্নীল যে হঠাৎ এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে ব্যাপারটা ভাবেনি সে। ওকে চমকাতে দেখে স্বপ্নীল চেয়ারটা আরেকটু এগিয়ে নেয়, একদম রাহিতা মুখোমুখি কাছাকাছি বসে। এখন দুজনের মাঝে দূরত্ব নেহাত অল্প। একটু হাত বাড়ালেই একে অপরকে অনায়াসে ছুঁয়ে দেওয়া যাবে। স্বপ্নীলকে নিজের এত কাছাকাছি দেখে রাহিতা খানিকটা ঘাবড়ে যায়, তবে তা ভয় নয়, লজ্জায়। স্বপ্নীলকে এত কাছে এভাবে এক দৃষ্টিতে নিজের দিক চেয়ে থাকতে দেখে লজ্জাবতীর ন্যায় আর একটু নুয়ে পড়ে মেয়েটা। চোখে চোখ রাখতে পারে না, বেশিক্ষণ নামিয়ে নেয় মাথা। কিন্তু স্বপ্নীল নির্বিকার সেটা দেখেও যেন বোঝে না। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নির্লজ্জের ন্যায় বলে, এখন রোম্যান্স করতে আসিনি যে এত লজ্জা পাচ্ছ তুমি। সিরিয়াস কিছু জিজ্ঞেস করেছি, সিরিয়াসলি উত্তর দাও। যখন রোম্যান্স করতে আসবো তখন না হয় লজ্জা পেও। স্বপ্নীলের কথায় চোখ খিচে বন্ধ করে রাহিতা। রক্তিম আভায় লালিত হয় মুখ। মনে মনে কয়েকশো বকা দেয় ওকে। এভাবে না বললে কি হতো না?
এরপর নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে কটমট করে তাকায় স্বপ্নিলের দিকে। ওকে এভাবে তাকাতে দেখে হেসে ফেলে স্বপ্নিল। মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না এসব। এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি রাহি, আমি বাসায় আসার আগে সীমা খালামণি তোমায় কি কি বলেছিল? আমায় সব খুলে বলো, একদম কোনো কিছুই লুকাবে না। এবার নিজেকে ধাতস্থ করে রাহিতা। গলা ছেড়ে এক এক করে সব খুলে বলে। লুকোয় না কোনো কিছু। সব শুনে স্বপ্নিলের গম্ভীর হয়ে থাকা মুখশ্রী আর একটু থমথমে হয়। ফোঁস করে এক শ্বাস ফেলে গমগমে গলায় বলে, আমি জানতাম এমন কিছুই আচ্ছা, উনি এতদিন মনের মাঝে আমার ও মায়ের উপর যে রাগ পুষে রেখেছিলেন, তা আজ সুযোগ বুঝে তোমার উপর ছেড়েছেন। এই জন্যই আমি তোমায় বলেছিলাম তার থেকে দূরে থাকতে, তাকে অ্যাভয়েড করতে। দেখলে তো কেমন ব্যবহার তার। তবুও তুমি শোনোনি কেন আমার কথা? স্বপ্নিলের কণ্ঠে স্পষ্ট ক্রোধ। কপালে পড়েছে ভাঁজ, যেন রাহিতার সাথে হওয়া এমন আচরণের কারণ সে নিজে। ওকে বিচলিত হতে দেখে নিজেকে তটস্থ করে রাহিতা। বুঝে স্বপ্নিল রেগে আছে, অপরাধ বোধে ভুগছে। ওকে ঠান্ডা করতে হবে। অতঃপর আলতোভাবে হাত রাখে ওর সামনে বসে থাকা স্বপ্নিলের কাঁধে। চোখে চোখ রাখে নির্দ্বিধায়, নরম গলায় বলে, আমি জানি আপনি খালামণি থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু আমি কি করে থাকতাম বলুন? মাত্র এসছেন তিনি বাসায়, আর আমি নতুন বউ। এখন যদি আমি হুট করে তাকে ইগনোর করি, তবে সেটা কি ভালো দেখায় বলুন? সবাই কি ভাবতো? সবাই কি ভাবতো সেটা দিয়ে তুমি কি করবে? আমি তো সবারটা চিন্তা করিনি। তোমারটা চিন্তা করেছিলাম বলেই তোমায় আগে ভাগে সতর্ক করেছিলাম। তবে তুমি তো তুমি, সবার কথা ভাবতে যেয়ে নিজে এতগুলো কথা শুনলে। এত ভালো হয়ে কি হবে রাহি? ভালো মানুষদের সবাই কষ্ট দেয়। তাই এ কথা আপনি আমায় বলছেন? তবে আপনি নিজে কি করলেন আগে সেটার ব্যাখ্যা দিন। মানে? চমকে ওঠে স্বপ্নিল। ওর চোখে বিস্ময় দেখে মৃদু হেসে রাহিতা বলে, আমায় যে ভালো হওয়ার জন্য এত কথা বলছেন, আপনি নিজেও তো একই কাজই করলেন। আমি কি করেছি? কিসের কথা বলছো তুমি? এই যে আপনি এত কিছু শুনলেন খালামণির থেকে, আপনায় তিনি কত কিছুই না বললেন। তখন তো আপনি চাইলেই তাকে অনিকা আপুর সম্পর্কে সব কিছু সত্যি বলে দিতে পারতেন। তার চোখে আঙুল দিয়ে নিজের মেয়ের বৃত্তান্ত খোলাসা করতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। কেন বলেন তো? রাহিতার প্রশ্নে স্বপ্নিল চোখ সরায়। ধরা পড়ায় খানিকটা ইতস্তত করে এদিক সেদিক তাকায়। ওর হাবভাবে হেসে রাহিতা বলে, কারণ আপনি চাননি রুম ভর্তি মানুষের সামনে তার মেয়ের কুকীর্তির জন্য তিনি অপমানিত হোক। আপনি চাননি মৃত মেয়ের প্রতি মায়ের অন্তরে কোনো খারাপ অনুভূতির জন্ম হোক। আপনি রাহিতা আর কথা বাড়াতে পারে না। অগ্রসর হওয়ার পূর্বে ওর ঠোঁটে আঙুল চেপে ধরে স্বপ্নিল। হুট করে ওর এহেন আচরণে বিস্ময়ে হতবাক হয়ে যায় রাহিতা। চোখ বড় বড় করে তাকায় স্বপ্নিলের পানে। সেদিক লক্ষ্য করে স্বপ্নিল বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আবার সবকিছু এত কেন বুঝতে হবে তোমার? এগুলো স্বভাব বাদ দাও, বুঝেছো? স্বপ্নিলের কথার ধরনে মনে মনে হেসে ফেলে রাহিতা। ওর কথার বিপরীতে মাথা দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। ওর রিয়াকশন দেখে চোখ ছোট ছোট করে ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে স্বপ্নিল। তখনই রাহিতা বলে, আচ্ছা বাদ দিন এসব, যা হওয়ার হয়েছে। হুম। এবার রাহিতা নিঃশব্দে উঠে যেতে ধরে। ঠিক সে সময় হাতে টান পড়ায় থেমে যেতে বাধ্য হয়। স্বপ্নিলের দিক তাকাতেই সে হঠাৎ কোমল স্বরে শুধায়, খারাপ লাগছে না খালামণির কথায়? কষ্ট পেয়েছো খুব? না ঠিক আছে আমি। হুম, তুমি বললেই হলো। আমি জানি তো কষ্ট পেয়েছো। তার কথা মনে নিও না কেমন? আজকে যা হয়েছে হয়েছে। এরপর থেকে তাকে যথাসম্ভব এড়িয়ে চলবে। তার আবার গ্যারেন্টি নেই কখন কি বলে ফেলে। আমি বা মা থাকলে তো সামলে নিবই। তুমিও সাবধানে চলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন এই সামান্য বিষয়ে? সেটাই তো বুঝছি না। এসব বাদ দিন তো, বললাম না আমি। হাসতে হাসতে কথাটা বলে রাহিতা। ওর প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয় স্বপ্নিল। কোনো উত্তর না দিয়ে আলগোছে নিজ হাতে চেপে ধরে রাখা রাহিতার হাত ছেড়ে দিয়ে চেয়ার টেনে বের হয়ে যেতে নেয় রুম থেকে। রাহিতা এক ধ্যানে চেয়েছিল ওর যাওয়ার পানে। আচমকা কদম থেমে যায় স্বপ্নিলের। ঘাড় কাত করে পেছন ফিরে তাকায় এক মুহূর্তের জন্য। রাহিতার চাহনি লক্ষ্য করে ধীরস্বরে বলে, তোমায় কষ্ট দেয় এমন কোনো বিষয় আমার কাছে সামান্য নয় রাহি। স্বপ্নিল দাঁড়ায় না আর, চলে যায় নিজের মতন করে।
পেছন ফেলে যায় এক বিমূর্ত রাহিতাকে। স্বপ্নিলের কথা কর্ণগোচর হতেই এক মুহূর্তের জন্য হার্টবিট বেড়ে যায় ওর। স্বপ্নিলের কথায় ওর আচরণে আজ অন্য কিছু ছিল যা রাহিতার হৃদয়কে নাড়িয়ে দেয়। যে চোখে রাহিতা এতদিন তাচ্ছিল্য দেখে এসেছিল, আজকাল সেই চোখেই নাম না জানা সুন্দর অনুভূতিরা স্পষ্ট উকি দেয়। পরদিন সকাল হতেই যথারীতি আত্মীয় স্বজনে ভরে গেল স্বপ্নিলের নানা বাড়ি। যথারীতি বাজতে লাগলো বিয়ের ঢাকঢোল। ছোটদের চোখে মুখে আনন্দ, বড়দের চোখে মুখে ব্যস্ততার ছাপ। অবশ্য এক একজনের মাঝে এক এক কাজ বন্টন করে দেওয়া হয়েছে, সেই হিসেবেই যে যে নিজ নিজ কাজ করছে। স্বপ্নিল ব্যস্ত ছেলেদের সাথে বাজার করতে, পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে আছে কিনা এসব তদারকি করতে। একইভাবে রাহিতা একবার রান্নাঘরে টুকিটাকি কাজ করছে মামি খালাদের সাথে, অন্যদিকে স্বপ্নিলের মামাতো খালাতো বোনদের সাথে ফাঁকে ফাঁকে গল্প করছে। এসবের মাঝেই কেটে গেল দিন। বেলা গড়িয়ে হয়ে গেল দুপুর থেকে বিকেল। সবাই যে যার মতো করে মেহেদি দিচ্ছে। কাল থেকে স্বপ্নিলের মামাতো বোন অর্থাৎ নীতির বিয়ের অনুষ্ঠান শুরু। ড্রয়িং রুমে বড়রা বসে চা নাস্তা খাচ্ছে, আর বউয়ের রুমে বসেছে মেয়েদের আসর। নীতিকে ব্রাইডাল মেহেদি লাগিয়ে দিতে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে, আর বাকি সবাই যে যার মতো করে নিজেরাই নিজেদের হাতে মেহেদি লাগাচ্ছে, অন্যকে লাগিয়ে দিচ্ছে। রাহিতাও ফ্রি হয়ে এসে বসলো রুমের এক কোনায়। পাশের সেন্টার টেবিলে রাখা ডালায় বেশ কটা মেহেদির কোণ থাকলেও সে চুপ করে অন্যদের মেহেদি দেয়া দেখছে। তার কারণ সে নিজে মেহেদি দিতে পারে না, সবসময় বোন, ফ্রেন্ড, না হয় কাজিনদের থেকেই দিয়ে নিত। স্বপ্নিলের ছোট মামার দুটো যমজ মেয়ে আছে, হিয়া ও রিয়া। তারা দুজনেই মেহেদি লাগাতে পটু। রাহিতাকে চুপচাপ বসে থাকতে দেখে হিয়া এগিয়ে আসে ওর কাছে। ওকে দেখে সহাস্যে তাকায় রাহিতা। হিয়া মুচকি হেসে বলে, কি গো নতুন ভাবি, একা একা বসে আছো কেন এখানে? মেহেদি লাগাবে না? লাগাতে তো চাই, কিন্তু কিভাবে লাগাবো সেটাই বুঝছি না। তুমি মেহেদি লাগাতে পারো না? না, কার থেকে লাগিয়ে নিব ওটাই ভাবছিলাম বসে বসে। তুমি পারো মেহেদি লাগাতে? রাহিতার প্রশ্নে চোখ মুখ চকচক করে উঠল হিয়ার। সে যেন এটারই অপেক্ষায় ছিল, কাউকে মেহেদি লাগিয়ে দিতে নিজের প্রতিভায় অন্যকে রাঙিয়ে দেওয়ার মাঝেই যেন ভিন্ন এক সুখ পায় সে। তাই তো হাস্যোজ্জ্বল মুখে রাহিতাকে বলল, অবশ্যই ভাবি, তুমি আমায় আগে বলবে না? আমি আর রিয়ান তো সবাইকে দিয়ে দিচ্ছি, দেখো তাকিয়ে। তোমার হাতেও এক্ষুনি মেহেদি লাগিয়ে দিব, দাঁড়াও, নতুন কোনো কিছু নিয়ে আসছি। হিয়ার আগ্রহ দেখে হাসে রাহিতা। ও কোণ নেওয়ার জন্য যেতেই চোখ ফিরিয়ে রিয়াকে দেখে সে। রিয়া একজনকে মেহেদি পরাতে ব্যস্ত, সাথে আরেকজন সিরিয়ালে বসে অপেক্ষা করছে। এরই মাঝে নতুন মেহেদি নিয়ে ফিরে আসে হিয়া। সরে ওকে সোফায় বসার জন্য জায়গা করে দেয় রাহিতা। রাহিতাকে ডিজাইন পছন্দ করতে বললে সে হিয়াকে বলে নিজের মন মতো কোনো সুন্দর ডিজাইন করে দিলেই হবে। হিয়াও রাজি হয়। অতঃপর লেগে যায় রাহিতার হাত মেহেদি লাগিয়ে দেওয়ার কাজে। ঘন্টা দুয়েক পার হয় মেহেদি সম্পূর্ণ হতে। পুরো কাজ শেষ হওয়ার পর নিজের হাতের দিক তাকিয়ে মুগ্ধ হয় রাহিতা। তার হাত দুটোকে কি সুন্দরভাবে না রাঙিয়ে দিয়েছে মেয়েটা। খুশিতে উৎফুল্ল হয়ে হিয়াকে ধন্যবাদ জানায় সে। রাহিতার পর যারা হিয়ার কাছে মেহেদি দেওয়ার জন্য সিরিয়ালে ছিল, ওরাও বেশ প্রশংসা করে মেহেদির। সবশেষে গর্বিত মুখে হিয়া বলে, দেখলে তো, বলেছিলাম না আমি আছি। কি সুন্দরই না লাগছে গো তোমার হাত দুটো ভাবি। আর মেহেদিটা ভালো, বেশ রং হবে মনে হচ্ছে। বিনিময়ে রাহিতা হাসলো শুধু। এরই মাঝে কি যেন মনে হতে হুট করে হিয়া দুষ্টু কণ্ঠে বলে উঠল, এই রে, আসল কাজই তো করিনি এখনো। কি কাজ? এই যে এত সুন্দর করে তোমার হাতে মেহেদি দিয়ে দিলাম, কিন্তু এর মাঝে আমার ভাইয়ের নামটাই লিখলাম না। মেহেদিটা তো অপূর্ণ থেকে গেল। হাতটা বাড়াও দেখি, কোথাও ফাঁকা পাই কিনা, ভাইয়ের নাম লিখে দেই। দুষ্টুমি করে বলল হিয়া। ওর কথায় তাল মেলালো আশেপাশে বসে থাকা স্বপ্নিলের বোনেরাও। সবার এমন রিয়াকশন দেখে লজ্জায় পড়ে যায় রাহিতা। মনে মনে সে নিজেও চায় স্বপ্নিলের হাত নিজ হাতে লেখাতে, কিন্তু মনের ইচ্ছের কথা বাইরে প্রকাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এরই মাঝে হিয়া আবারও বলে,
কি এত ভাবছো ভাবি? আরে হাত দুটো দাও না, স্বপ্নীল ভাই দেখলে খুশি হয়ে যাবে। রাহিতা থমকায় এক মুহূর্ত, মনে মনে ভাবে স্বপ্নীল কি আদৌ খুশি হবে? মাত্রই তো সবকিছু ঠিক হতে শুরু করেছে তাদের দুজনের মাঝে, যদি পাছে স্বপ্নীল কিছু মনে করে। আবার পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনায় নিজেই বোকা বনে গেল রাহিতা। নিজের মনকে শাসালো, স্বপ্নীল কেন কিছু মনে করবে? সে তো ধীরে ধীরে বদলে যাচ্ছে, আগের মতন হচ্ছে। কাল রাতে ওর বলা কথাগুলোই তার প্রমাণ। না, সে মোটেও রাগ করবে না, এটুকু তো চিনেছে স্বপ্নীলকে এতদিনে। কিন্তু সে নিজেকে নিয়ে চিন্তায় আছে, কারণ তার লজ্জা। এই যে স্বপ্নীল যখন ওর হাতে মেহেদি দেখবে, মেহেদিতে জল জল করতে থাকা নিজের নাম দেখবে, তখন ওর রিয়াকশন কেমন হবে? নিশ্চয়ই খেপাবে ওকে, লজ্জা দিবে বেশ। আপাতত কাল রাতের পর রাহিতা নিশ্চিত হয়ে গেছে ছেলেটা মোটেও তার মতো নয়। তলে তলে বেশ নির্লজ্জ আছে বটে। তার বেহায়াপনা বের হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই লাজুক হেসে রাহিতা সিদ্ধান্ত নেয় সে নিজের হাতে স্বপ্নীলের নাম লেখাবে। হিয়ার উদ্দেশ্যে বলে, আচ্ছা লিখো, তবে পুরো নাম লিখো না, শুধু এস লিখে দাও, ছোট্ট করে এক কোনায় হলেই হবে। ও মা, শুধু এস কেন? পুরো নাম লিখলে কি সমস্যা? সবাই তো তাই লিখে। সবাই তাই করলেও আমার ভাবি যে সবার মতো না হি আপু। আমার ভাবি প্রচুর লাজুক, ভাইয়ার একটু কথায় লজ্জায় লাল হয়ে যায়, তাই শুধু এস লিখতে বলছে। এসব তুমি বুঝবে না। রুমে ঢুকতে ঢুকতে হাসির সুরে বলে সামিরা। ওর কথায় বাকি সবাই হেসে ওঠে। বেচারি রাহিতা আর এক দফা লজ্জার সম্মুখীন হয়। অতঃপর সবার হাসি ঠাট্টা আড্ডা দেওয়ার মাঝে সে রাতের মেহেদি মাহফিলের সমাপ্তি ঘটে। সারাদিনের কাজ শেষে রুমে ফিরেই গোসলে ঢুকেছিল স্বপ্নীল। এত কাজের তদারকি করে ঘেমে নিয়ে একাকার সে। রাহিতার রুমে না থাকায় বাথরুম থেকে গায়ের শুধু তোয়ালে পেঁচিয়ে খালি গায়েই বের হয় সে। অন্য তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই সামনে তাকিয়ে চমকে যায় সে। রাহিতাও মাত্র রুমে ঢুকছিল বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, সেদিক যেতেই হুট করে স্বপ্নীলকে এভাবে আসতে দেখে ভুরকে যায় সে। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। হুট করে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় থমকে যায় স্বপ্নীল নিজেও। মাথা মোছার তোয়ালেটা হাত থেকে নিচে পড়ে যায়। লজ্জায় চোখ খিচে বন্ধ করে অন্যদিক ঘুরে তাকায় রাহিতা। কি করবে ভাবতে না ভাবতে বাথরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সে। একই সাথে স্বপ্নীল সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ফলশ্রুতিতে দুজনের মাঝে সংঘর্ষ হয়। স্বপ্নীলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরে রাহিতা। পড়ে যাওয়ার বাঁচানোর জন্য ওর কোমর আঁকড়ে ধরে নিজের দিকে টেনে সামলে নেয় স্বপ্নীল। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রাহিতা কোনো মতে নিজের মেহেদি লাগানো হাতদ্বয় বাঁচিয়ে মুহূর্তেই ছিটকে পড়ে স্বপ্নীলের দিকে। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের মাঝে অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের কাছে থেকে সরে যায় দুজনে। স্বপ্নীল কিছু বলতে যাবে তার আগেই মুখ অন্যদিক করে রাহিতা বলে ফেলে, আপনি আগে যান, কাপড় পরে আসুন। ওর কথা ও আচরণে মনে মনে হাসি পায় স্বপ্নীলের। হঠাৎ মাথায় ওকে জ্বালানোর দুষ্টু বুদ্ধি চাপে। কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কেন এভাবে থাকলেও কি সমস্যা? যে গরম পড়েছে আজকে, ভাবছি আজ এভাবেই থাকবো। তোমার সমস্যা নেই তো? স্বপ্নীলের এমন কথা শুনে রাহিতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। একে বলছে নির্লজ্জটা? এটা যে স্বপ্নীল ওকে জ্বালানোর জন্যই বলছে রাহিতা বেশ বোঝে। তাই চোখ মুখ পাকিয়ে মুখ খুলবে তার আগেই স্বপ্নীল আবারও বলে বসে, সমস্যা নেই তাই বলবে তো। হ্যাঁ বুঝেছি। অবশ্য সমস্যা থাকার তো কথাই না। আফটার অল আমি তোমার একমাত্র স্বামী, কোনো পরপুরুষ তো আর নই। ছি, এই আপনি চুপ করবেন? সারাদিন পর অসময়ে এসব ফালতু কথা শুরু করেছেন কেন? এগুলো বাদ দিয়ে হয় নিজে দ্রুত তৈরি হন, নয়তো আমায় যেতে দিন। রাহিতার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসে স্বপ্নীল। গেঞ্জি বের করে পড়তে পড়তে বলে, আচ্ছা সবই মানলাম, কিন্তু তোমার যে দু হাতে মেহেদি লাগানো, তুমি বাথরুমে যে করবেটা কি?
আমার চুল খোলা দেখতে পাচ্ছেন? বেসিনের পাশে চুলের কাঁটা রেখেছিলাম গোসলের আগে, সেটাই নিতে যাচ্ছি। চুলে লাগিয়ে নিব কারো থেকে। কথা বলার মাঝে রাহিতা বাথরুমে ঢোকে, নখের সাহায্যে আলতোভাবে ধরে কাটা নিয়ে বের হয়ে আসে। এরই মাঝে স্বপ্নিল পুরোপুরি রেডি হওয়া শেষ। রাহিতার রুম থেকে বের হতে যাবে সে সময় স্বপ্নিল আবারও সামনে চলে আসে, প্রশ্ন করে। এখন আবার কই যাও? উত্তর না দিয়ে ইশারায় নিজ হাতে থাকা চুলের কাটার দিকে ইশারা করে রাহিতা। সেদিক চেয়ে স্বপ্নিল হুট করে সেটি কেড়ে নেয় ওর হাত থেকে। রাহিতা ভ্রু কুঁচকে তাকাতেই নির্দ্বিধায় বলে, আমি থাকতে তুমি অন্য কারো কাছে কেন যাবে? আমি চুলে বেঁধে দিচ্ছি, আসো। চমকে ওঠে স্বপ্নিলের কথা শুনে মেয়েটা। এক মুহূর্তের জন্য ভাবে স্বপ্নিল কি বলছে। ওর ভাবনার মাঝে বিছানায় ওকে বসিয়ে পাশে নিজেও বসে স্বপ্নিল। নিচ থেকে চুলের কাটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে কোনোভাবে চুলে আটকে দেয় সেটা। অতঃপর নিজ সাফল্যে খুশি হয়ে গর্বের সহিত বলে, দেখলে তো, বলেছিলাম না পারবো। এটা এমন কি কাজ, স্বপ্নিল সব পারে। ওর কথায় হেসে ফেলে রাহিতা। মনে মনে ভাবে, এই যে স্বপ্নিল মনের অজান্তেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটার খবর কি সে জানে? হলুদের সকালের ব্যস্ততায় ঘেরা পরিবেশ। বাড়ির ছাদে স্টেজ সাজানোর কাজ চলছে। বরাবরের ন্যায় নানা বাড়ির দিকের বড় ছেলে হিসেবে এসব তদারকির দায়িত্ব পালন করছে স্বপ্নিল। দীপ্তকে ফুলের ডালা নিয়ে আসতে বলেছিল, ডেকোরেশনের লোকগুলো অপেক্ষা করছে, কিন্তু ছেলেটা নিচে গিয়ে যে কোথায় হাওয়া হয়ে গেছে স্বপ্নিল বুঝতে পারছে না। মিনিট 10 অপেক্ষার মাঝেই লোকগুলো ফুলের জন্য আবার তাগিদ দিলে স্বপ্নিল নিজেই নিচে যায় দীপ্তকে খুঁজতে। বেশিক্ষণ খুঁজতে হয় না ওর, তার আগেই ফুলের ডালা হাতে সিঁড়ির দিকে হেঁটে আসা হাস্যজ্জ্বল দীপ্তকে চোখে পড়ে ওর। দীপ্তকে দেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে যায় স্বপ্নিল, চোখ পাকিয়ে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম উপরে তোর জন্য। ডেকোরেশনের লোকগুলো যে ফুলের জন্য কাজ করতে পারছে না, সেদিকে হুঁশ আছে তোর? সরি ভাইয়া, আসলে আমার একটু কাজ। স্বপ্নিলকে রাখতে দেখে খানিকটা ঘাবড়ে যায় দীপ্ত। আমতা আমতা করে নিজের পক্ষে কিছু বলবে এমন সময় স্বপ্নিল আবারও বলে, তোর কোনো কাজ থাকলে সেটা ফুলগুলো দিয়ে গিয়ে তারপর করতি। মানা তো করিনি, তাই না? আজ সন্ধ্যায় অনুষ্ঠান, এখন কথা না বলে তাড়াতাড়ি ছাদে যা। অলরেডি সময় নষ্ট হয়েছে, আর করিস না। ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে গেল দীপ্ত। স্বপ্নিলের থেকে ছাড়া পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল সে। সেভাবে শ্বাস ফেলল। স্বপ্নিল ভাই এমনিতেও খুব চিল, কিন্তু রেগে গেলে এমন ফায়ার হয়ে যায় না সে, দেখলেই ভয় লাগে। মনে মনে কথাগুলো বলে দ্রুত পায়ে ছাদে চলল দীপ্ত। পাছে যদি আবার দেরি হয় তবে তো আবার স্বপ্নিলের বকা খেতে হবে, বলা তো যায় না। এদিকে স্বপ্নিল নিচে নেমে রাহিতাকে খোঁজে। দুপুরের পর তো ওকে আর পাওয়া যাবে না। বাড়ির মেয়েদের সাথে যোগাযোগ করতে ব্যস্ত হয়ে যাবে নির্ঘাত। মুহূর্তেই নিজের মনের চিন্তা ভাবনায় নিজেই অবাক হয় স্বপ্নিল। থেমে যায় তার চলতে থাকা কদম। রাহিতার দেখা পাওয়া না পাওয়া ওকে ভাবাতে শুরু করেছে কবে থেকে। মনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর খুঁজে পায় না স্বপ্নিল। ওর ভাবনার মাঝে পেছন থেকে চিরচেনা মিষ্টি কণ্ঠস্বর ডেকে ওঠে, শুনছেন? রাহিতার কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্রই শুষ্ক হাসি খেলে যায় স্বপ্নিলের ঠোঁটে, যেন এতক্ষণ এ ডাকেরই অপেক্ষা করছিল। সেভাবেই পিছন ফিরে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে, হাসি মুখে বলে, তুমি বললেই শুনবো। সামিরাকে দেখেছেন? ওকে খুঁজছি তখন থেকে, কিন্তু পাচ্ছি না কোথাও। কই যে গেল মেয়েটা? না, ওকে তো দেখিনি। কেন, কোনো দরকার ছিল তোমার? হ্যাঁ। উত্তর দেয় রাহিতা। ওর কথায় কৌতূহলের সহিত স্বপ্নিল প্রশ্ন করে, কি কাজ বলো, ওকে পেলে বলবানি। আসলে আমার শাড়ির সাথে চুড়ি আনতে ভুলে গিয়েছি। যে যে স্বর্ণের চুড়ি আছে সেটা বিয়ের শাড়ির সাথে পরবো, তাই মা বলল সামিরার কাছে যেতে, ওর কাছে থাকতে পারে, এই জন্যই খুঁজছিলাম ওকে। সব শুনে স্বপ্নিল কিছুক্ষণ ভেবে বুঝদারের ন্যায় মাথা নাড়ে। এরপর বলে, ঠিক আছে, আমি স্বামীকে দেখলে ওকে বলে দেব, চিন্তা করো না। আচ্ছা, আমি তাহলে যাই। প্রশ্ন করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহিতা। স্বপ্নিল উত্তর না দেওয়ায় সে নিজেই প্রস্থান করে।
এক কদম এগোতেই কবজিতে টান পড়ায় থেমে যায় রাহিতা। পেছন ফিরে আর চোখে তাকায় স্বপ্নিলের দিকে, জিজ্ঞেস করে, কিছু বলবেন? স্বপ্নিল এবারও উত্তর দেয় না, চুপচাপ শক্তভাবে রাহিতার হাতের কবজি ধরে দাঁড়াতে থাকে কিছুক্ষণ। এবার রাহিতা বিরক্ত হয়, প্রশ্নবোধক চাহনিতে তাকায় স্বপ্নিলের দিকে। খানিক বাদে স্বপ্নিল হাত ছেড়ে দিয়ে বলে, কি দাঁড়িয়ে আছো কেন? তোমার না কাজ আছে, যাও। একথা বলে রাহিতার আগে সে নিজেই গটগট পায়ে চলে যায় সেখান থেকে। স্বপ্নিলের যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহিতা। ওর আচরণ খুবই সন্দেহজনক লাগে ওর কাছে। মুখ ফেটে বেরোয়, অদ্ভুত লোক। বউ পার্লারে গেছে সাজতে, তাকে পার্লার থেকে আনতে গেছে স্বামীরা ও হীরা। ওদের সাজা শেষ, ওরা একটু আগেই বের হলো বাসা থেকে। মেয়েদের সাথে তাল মিলিয়ে সাজছিল রাহিতা নিজেও। যদিও তার খানিকটা মন খারাপ, কারণ সামিরার কাছে ওর শাড়ির সাথে ম্যাচিং কোনো চুড়ি নেই। তবুও শাড়ি পরা শেষ করে হালকা মেকআপ করে চোখে কাজল লাগিয়ে লিপস্টিক দিচ্ছিল সে। এমন সময় রুমের বাইরে দরজায় নক পড়ে। সেদিক তাকিয়ে রিয়ার উদ্দেশ্যে রাহিতা বলে, রিয়া, একটু দেখবে কে এসছে? আমি লিপস্টিক দিচ্ছি তো। দেখেছি ভাবি, দাঁড়াও। রিয়া দরজা খুলে ওকে দিয়ে দেখে স্বপ্নিল দাঁড়িয়ে রুমের বাহিরে। ওকে দেখে দুষ্টু হাসি দেয় রিয়া, বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি এই সময় মেয়েদের রুমের সামনে কি করছো? বেশি কথা না বলে সর তো সামনে থেকে। রাহিতা আছে না ভেতরে? ওকে ডাক। এই রাহি! মাত্র চুল আঁচড়ানো শুরু করেছে রাহিতা, এমন সময় হঠাৎ স্বপ্নিলের ডাকে চমকে ওঠে সে। রিয়া সরলে দরজার কাছে দাঁড়াতেই স্বপ্নিল বলে, আমার পাঞ্জাবি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আপনি যান, আমি আসছি, 1 মিনিট দিন আমায়। কথাটা বলেই দরজা পুনরায় লাগিয়ে দেয় রাহিতা। দ্রুত বেগে আয়নার কাছে গিয়ে স্ট্রেট করা চুল আঁচড়ানো শুরু করে। এটা করলেই ওর সাজগোজ কমপ্লিট। স্বপ্নিল বিরক্ত হয়ে রুমের দিকে হাঁটা দেয়, মনে মনে বিড়বিড় করে, যত সময়ই দাও না কেন, মেয়ে মানুষের সাজগোজ তাও শেষ হবে না। রাহিতা রুমে ঢুকতেই বিছানায় বসে থাকা স্বপ্নিলকে দেখতে পায়। এক মনে ফোন টিপছে সে। রাহিতা যে এসেছে সেদিকে কোনো খবরই নাই। ওর দৃষ্টি আকর্ষণের জন্য গলা ছাড়ে মেয়েটা, এতে কাজ হয়। মুহূর্তে চোখ তুলে তাকায় স্বপ্নিল। 1 মিনিট বলে ওকে 10 মিনিট অপেক্ষা করানোর জন্য কিছু শোনাতে যাবে, এমন সময় চোখের সামনে পরিপাটি সুশ্রী স্ত্রীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় সে। অনুভব করে বুকের ভেতর জোরে সোরে বাড়তে থাকার হৃদস্পন্দন। মেরুন রঙের শাড়ি রাহিতার উজ্জ্বল ত্বকে অত্যন্ত মানিয়েছে। একই সাথে কোমর ছাড়ানো সোজা চুল ও গাঢ় লিপস্টিক মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। স্বপ্নিল দ্রুত চোখ ঘুরায়। কদিন ধরে এ কি হচ্ছে তার সাথে? এমন লাগছে কেন? আগে তো কখনো হয়নি এমন। এদিকে স্বপ্নিলের এমন দৃষ্টি দেখে মাথা নোয়ায় রাহিতা। এমন গভীর দৃষ্টি নিতে পারে না সে। নিমিষেই রক্তিম আভায় লালিত হয় গাল। দ্রুত কদম চালিয়ে চলে যায় ব্যাগের কাছে। খুঁজে খুঁজে বের করে কাঙ্ক্ষিত পাঞ্জাবি। এগিয়ে সে তা স্বপ্নিলের হাতে দিয়ে বলে, এই যে আপনার পাঞ্জাবি, আমি তো আমার পছন্দ মতো নিয়েছি, আপনার কি ভালো লাগছে দেখুন তো। স্বপ্নিল কিছু বলে না, পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। খানিক বাদে বেরিয়ে আসে। ততক্ষণে আয়নায় দাঁড়িয়ে নিজের সাজগোজ আরেকবার পরখ করছিল রাহিতা। ওর আচরণে স্বপ্নিল হাসে। আয়নার কাছে যেতে যেতে বলে, হয়েছে হয়েছে, এত আর আয়না দেখলে নিজের দৃষ্টিতে নিজেই ঝলসে যাবে তো। এবার থামো। স্বপ্নিলের কথায় মনক্ষুণ্ণ হয় রাহিতার। চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। এদিকে পাত্তা দেয় না স্বপ্নিল। চুপচাপ এগিয়ে যায় সাইড টেবিলের দিকে। ড্রয়ার থেকে বের করে একটি প্যাকেট, সেটা নিয়ে এগিয়ে দেয় রাহিতার দিকে। আগ্রহী চোখে একবার স্বপ্নিলের দিকে, একবার প্যাকেটের দিকে তাকায় রাহিতা। জিজ্ঞেস করে, কি আছে এর ভেতরে? খুলে দেখো, তাহলেই বুঝবে। স্বপ্নিলের বলতে দেরি, রাহিতার প্যাকেট খুলতে দেরি হলো না। মুহূর্তেই হাতের মুঠোয় ডজনখানিক মেরুন রঙের চুড়ি চোখে পড়ল তার। খুশিতে নয়নজোড়া চকচক করে রাহিতার। উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, এই চুড়িগুলো কোথায় পেলেন আপনি? কখন এনেছেন? একদম ম্যাচিং হয়েছে আমার শাড়ির সাথে। ওয়াও! ম্যাচিং তো হবেই, কি এনেছে দেখতে হবে না? স্বপ্নিল সব কাজ পারফেক্টলি করে, বুঝেছো মিসেস রাহি?
মুখ ভেঙচি দেয় রাহিতা। পর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে দেখা যায় বিশাল হাসির রেখা, যে হাসি প্রশান্তি এনে দেয় স্বপ্নিলের অন্তরে। সে নিজেও হেসে বলে, এখন হাতটা দাও তো, দেখি তোমার মাপে হয়েছে কিনা।